ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 1 নম্বর ক্লাস নিয়ে, যেটা আমরা আলোচনা করেছি, যেটা সিডিপির ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা যে আমাদের 23 স্টেট বা 22 স্টেটের লক্ষ্য করে দেখবে যে সিডিপির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, সেই টপিকগুলো কনসেপশন দিয়ে বুঝতে হবে, আমাদের কনসেপ্ট দিয়ে আমাদের উত্তর করার চেষ্টা করতে হবে। সেরকমই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। এছাড়া আমাদের অ্যাপে কিন্তু পেইড ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিটা সাবজেক্ট এক্সপার্ট দিয়ে আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে, এবং সেখানে বিভিন্ন কোশ্চেনের প্যাটার্ন এবং কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করেছি, এবং তার কিছুটা নমুনা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। সিডিপির ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন হতে পারে বা কি ধরনের কোশ্চেন হওয়া উচিত এবং কোন কোন দিকগুলো আমরা বেশি করে জোর দেব, সেগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা চালাচ্ছি। চলো শুরু করি। এছাড়া আমাদের টিডব্লিউএস একাডেমি যে ব্যাচ শুরু হয়েছে পেইড ক্লাসের জন্য সবাই টিডব্লিউএস অ্যাপটা নিয়ে নেবে। টিডব্লিউএস অ্যাপে আমাদের কিন্তু ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়েছে। প্রথমে দেখো, প্রথম কোশ্চেন যেটা রয়েছে, অনেকে পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে গেছো এই কারণে যে আমাদের 23-এ টেটের রেজাল্ট বা পরীক্ষার নোটিফিকেশন দেখো। আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে পর্ষদের এই দুইখানা কাজ করতে, যে কোনো মুহূর্তের কাজ, যে কোনো মানে কয়েক সেকেন্ডের কাজ বলা যেতে পারে, সবকিছু রেডি রয়েছে। আশা করা যায় যে সবকিছু ঠিকঠাক থাকলে 24শে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা সেই সম্ভাবনার উপরে লক্ষ্য করে আমরা এখন থেকে প্রস্তুতি চালিয়ে যেতে পারি এবং প্রস্তুতি নিতে পারি। সেই জন্য আমাদের এই প্রয়াস যে আমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা, অ্যানালাইসিস করা এবং কনসেপ্ট দিয়ে আমরা প্রতিটা কোশ্চেন কিভাবে উত্তর করার চেষ্টা করা দরকার সেভাবে আমরা কিন্তু বুঝতে চেষ্টা করব। চলো, প্রথম কোশ্চেন হচ্ছে, নির্মিতিবাদ প্রভাবিত কোন শিখন? বন্ধুর শিখন, সমবেত শিখন, সহযোগী শিখন, কোনোটিই নয়। উত্তর কি হবে? নির্মিতিবাদ প্রভাবিত কোন শিখন? নির্মিতিবাদ, যারা ডিএলএড করেছো বা যারা ডিএলএড করছো তাদের ক্ষেত্রে নির্মিতিবাদ কথাটা কিন্তু খুবই পরিচিত একটা শব্দ। কারণ ডিএলএড এর অনেক জায়গায় কোশ্চেন কিন্তু এইভাবে এসেছে যে নির্মিতিবাদ কাকে বলে, বা নির্মিতিবাদ সম্পর্কে ভাইগটেস কি, লেভ ভাইগটেস কি, বা নির্মিতিবাদ সম্পর্কে জিন পিয়াজেট বা এই ধরনের থিওরিগুলো সম্পর্কে অনেকের পড়তে হয়েছে। তাই নির্মিতিবাদ কি সেটা কিন্তু সবাই জানো, যে নিজেই নিজের জ্ঞান নির্মাণ করা, কোনো কিছু পরীক্ষালব্ধ উপাদানের মাধ্যমে বা কোনো তথ্য বা পরীক্ষা হাতে কলমে কাজের মাধ্যমে নিজেই নিজের জ্ঞান নির্মাণ করে পড়াশুনো করা, সেগুলোকে আমরা নির্মিতিবাদের প্রভাবে বলতে পারি। দেখো, নির্মিতিবাদ যেটা লেভ ভাইগটেস্কি বলেছিলেন, যে নির্মিতিবাদের ক্ষেত্রে যে আমরা কোন শিখনটা বেশি গুরুত্ব দেব, এই কয়েকটা টার্মের মধ্যে লেভ ভাইগটেস্কি ব্যবহার করেছিলেন সমবেত শিখন। তাই আমরা উত্তর এটা করব যে সমবেত শিখনটাই আমাদের কিন্তু নির্মিতিবাদ প্রভাবিত শিখনের মধ্যে পড়বে। আমি বোঝাতে পারছি? বন্ধুর শিখন, সহযোগী শিখনও হবে, কিন্তু লেভ ভাইগটেস্কি নির্মিতিবাদ শিখনে তার শিখন তাৎপর্যে এই সমবেত শিখনটা বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আমরা এখানে উত্তর করলাম সমবেত শিখন, মানে এক জায়গায় সবাই মিলে, সবাই অংশগ্রহণ করার মাধ্যমে নির্মিতিবাদ এই শিখন, এইভাবে কিন্তু নির্মিতিবাদ হয়, জ্ঞান নির্মাণ সম্ভব হয় সমবেত শিখনে। সহযোগী শিখনটা সমবেত শিখনেরই আরেকটা রূপ বলা যেতে পারে, যে পরস্পর সহযোগিতার মাধ্যমে কিন্তু শিখন হবে। বন্ধুর শিখন, যেটাও কিন্তু এই কিছুটা একই রকম প্রায়, কিন্তু সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছিলেন সমবেত শিখন, অর্থাৎ এক জায়গায় সবাই মিলে যে আমরা শিখছি, ইন্টারাকশন করে শিখছি, পারস্পরিক মিথস্ক্রিয়া করে, পরস্পরের সাথে কথা বলার মাধ্যমে, পরস্পরের কি আচরণ করছে সেটা পর্যবেক্ষণ করার মাধ্যমে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার মাধ্যমে যেগুলো আমরা শিখছি সেগুলোকে আমরা বলবো যে নির্মিতিবাদ প্রভাবিত শিখন। 2 নম্বর দেখো, জেডপিডি। অনেকে বলবে যে স্যার জেডপিডিটা কি? জেডপিডি আমরা যারা ডিএলএড করেছো বা ডিএলএড করছো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে জেডপিডি, যে কোন ধরনের শিখনের সাথে যুক্ত।
জেডপিটি কোন ধরনের শিখনের সাথে যুক্ত? উত্তর কি করবে? জেডপিটি মানে হচ্ছে যে ভাইগোটস্কি বলেছিলেন যে এমন একটা পর্যায়ে যেখানে শিশু থাকে যে নিজের চেষ্টায় কোনো সমস্যার সমাধান করতে পারে না এবং অন্য ব্যক্তির সাহায্য নিয়ে সে সমস্যার সমাধান করে থাকে। এই অন্য ব্যক্তি হচ্ছে শিশুর থেকে জ্ঞানী ব্যক্তি, কোনো ব্যক্তি, তার বন্ধু বা তার সহযোগী কেউ হতে পারে। এছাড়াও সেই শুধুমাত্র যে মানুষই হবে তার কোনো মানে নেই, কম্পিউটারও হতে পারে, বিভিন্ন ইন্টারনেটও হতে পারে। এটা সে তার সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার করছে। তাহলে জেডপিটি মানে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেখানে শিশু থাকে নিজেই নিজের কোনো সমস্যার সমাধান করতে পারে না, অন্য ব্যক্তি অর্থাৎ এমকেও সাহায্য দরকার হয়। এই এমকেও যে কোনো ব্যক্তি বা বস্তু হতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে কোন ধরনের শিখনের সাথে যুক্ত। এই জায়গাটায় হবে উপরের সবকটি, অর্থাৎ বন্ধুর শিখন, অর্থাৎ বন্ধু তার সহযোগী শিখন অর্থাৎ এমকেও হতে পারে বন্ধু, সমবেত শিখনের ক্ষেত্রেও হতে পারে সমবেত শিখন থেকে অন্য ব্যক্তিদের সাহায্য নিয়ে শিখলো, সহযোগী শিখন সহযোগিতা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিখলো। তাহলে জেডপিডিটা হচ্ছে কোন ধরনের শিখনের সাথে যুক্ত? জেডপিডি হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ বন্ধুর শিখন, সমবেত শিখন, সহযোগী শিখন সবার সাথে যুক্ত হচ্ছে জেডপিডি, যেটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কিন্তু আমি যেটা বারবার বলছিলাম যে নির্মিতিবাদ প্রভাবিত সবচেয়ে বেশি শিখন হচ্ছে সমবেত শিখন, কিন্তু জেডপিডির এই শিখনটা হচ্ছে বন্ধুর শিখন, সমবেত শিখন, সহযোগী শিখন এটা বলা যেতে পারে। যদি আমি উত্তর এটা করি যে সমবেত শিখন, তাহলে বন্ধুর শিখন কি জেডপিডিতে হতে পারে না? বন্ধু কি কোনো সমস্যার সমাধানে সাহায্য করতে পারে না? প্রশ্ন থেকেই যায়। তাহলে এটা আমরা উপরের সবকটি হবে, কারণ বন্ধুর শিখন, সমবেত শিখন, সহযোগী শিখন জেডপিডির একটা শিখনের সাথে যুক্ত। তারপরে দেখো কোশ্চেন পড়ে উত্তর করার চেষ্টা করবে, সবাই কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো এবং পড়ো। একটি নাটকের ক্রিয়াকলাপের সময় আহত হওয়ার পর রোহন কাঁদতে শুরু করলো। এটা দেখে তার বাবা উত্তর দিলেন, মেয়েদের মতো আচরণ করো না, ছেলেরা কাঁদে না। পিতার এই যে বিবৃতি, এই পিতার এই বিবৃতিটা কি ধরনের টাইপ প্রতিফলিত করে, কি ধরনের টাইপ আমাদের মনে করিয়ে দেয়? যে একটি নাটকের কোনো কাজ করার সময় আহত হওয়ার পর, ছোট দেখা গেল মাইনর কিছু লেগেছে, তার ফলে রোহন কিন্তু কাঁদতে শুরু করে। এটা দেখে তার বাবা উত্তর দিলেন যে মেয়েদের মতো আচরণ করো না, ছেলেরা কাঁদে না। পিতার এই বিবৃতি, পিতার এই যে উক্তিটা, এটা কি ধরনের টাইপ প্রতিফলিত করে? সিটেটে আসার মতো সিটেটের প্রশ্ন এগুলো। কি ধরনের টাইপ প্রতিফলিত করে? উত্তর হবে লিঙ্গ স্টেরিও টাইপ প্রতিফলিত করে। লিঙ্গ স্টেরিও টাইপ প্রতিফলিত করে, কারণ তিনি উত্তর দিয়েছিলেন যে মেয়েদের মতো আর ছেলেরা, এই ক্ষেত্রে কিন্তু একটা লিঙ্গ স্টেরিও টাইপ চলে আসছে। এই দুটো টার্ম ভালো করে লক্ষ্য রাখো, হচ্ছে মেয়েদের মতো আচরণ করো না এবং ছেলেরা কাঁদে না। 4 নম্বরটা দেখো, একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে প্রোগ্রেসিভ ক্লাসরুমে একজন শিক্ষককে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার উপর জোর দিতে হবে, জ্ঞান নির্মাণের উপর পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, শিক্ষার্থীদের একাডেমিক স্কোরের উপর জোর দিতে হবে। কোনটি? একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে কি হবে উত্তর? একজন শিক্ষককে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে ভালো করে ভেবে উত্তর করার চেষ্টা করবে, কারণ মুখস্থ বিদ্যার দিন শেষ। আমি বারবার বলছি, সিডিপির ক্ষেত্রে অন্তত, সিডিপির ক্ষেত্রে আমরা আগের যে টেটগুলো দেখেছি পরপর 2 বছর, আমরা পরপর 2 বছর যে টেটগুলো দেখেছি সেখানে দেখেছি যে আমাদের সিডিপির ক্ষেত্রে মুখস্থর দিন শেষ। সেক্ষেত্রে আমাদের কনসেপ্ট দিয়ে বুঝে পড়ে উত্তর করার চেষ্টা করতে হবে। দেখা গেল যে আমি কোশ্চেনের পড়লাম অর্ধেক, হাফ পড়লাম, তারপর উত্তর করে দিলাম, বাড়ি এসে মেলালাম, দেখলাম যে ওই জায়গাটা, যে জায়গাটা আমরা পড়িনি, যদি পড়তাম তাহলে উত্তরটা সঠিক হতো। সেক্ষেত্রে পুরোপুরি উত্তর স্টেটমেন্টটা পড়ে উত্তর করার চেষ্টা করো।
একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে কি ধরনের, উত্তর কি হবে? একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে জ্ঞান নির্মাণের উপর পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, এটা হবে সঠিক উত্তর। নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করবেন, হবে না। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার উপর জোর দিতে হবে, হবে না। শিক্ষার্থীদের একাডেমিক স্কোরের উপর জোর দিতে হবে, হবে না। জ্ঞান নির্মাণটাই হচ্ছে আধুনিক চাইল্ড ডেভেলপমেন্ট মনস্তত্ত্বের একটা প্রধান ভিত্তি, নির্মিতিবাদের প্রধান ভিত্তি, জ্ঞান নির্মাণ করা। প্রতিটা বিষয়ে, প্রতিটা সাবজেক্ট ইউনিটে আমি জ্ঞান নির্মাণ করে পরপর শিক্ষার্থীদের কাছ থেকে এগিয়ে যাব, অর্থাৎ জ্ঞান নির্মাণের মাধ্যমে সে তার পাঠ্যক্রমটি শেষ করবে বা শেষ করতে উদ্যোগী হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জ্ঞান নির্মাণের উপর পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রগতিশীল শ্রেণীকক্ষে দেবে। 5 নম্বর দেখো, শিক্ষার্থীরা একটি চলমান ক্রিয়াকলাপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছে, চেষ্টা করছে, তা পর্যবেক্ষণ করে একজন শিক্ষক কি, কেন, কিভাবে এই আকারের সংকেত এবং ইঙ্গিত প্রদানের সিদ্ধান্ত নেন। ভাইগটস্কির মতে শিক্ষকের এই কৌশলটি হবে, শিক্ষক মানে শিক্ষার্থীরা একটা মনে করো একটা প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তা দেখে একজন শিক্ষক কি করলেন, কি, কেন, কিভাবে এই ধরনের ইঙ্গিত, আকার ইঙ্গিতে বা উদাহরণের সাহায্যে তাদেরকে সাহায্য করলেন, অর্থাৎ সমস্যার সমাধানের জন্য উৎসাহিত করলেন, এই সিদ্ধান্ত নিলেন। তাহলে ভাইগটস্কির মতে এটি কি? শিশুদের শিখনের জন্য নিরুৎসাহিত করা, শেখার জন্য একটি পালক হিসাবে কাজ করে, শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাহারের প্রবণতা সৃষ্টি করে, শেখার প্রক্রিয়া অর্থহীন করে। কোনটি হবে উত্তর? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে শেখার জন্য একটি পালক হিসাবে কাজ করে, শেখার জন্য একটি পালক হিসাবে কাজ করে। যেটা যে ভাইগটস্কি পালক হিসাবে মানে হচ্ছে শেখার জন্য মানে একটা সাহায্য দানের প্রক্রিয়া। এমকেও, স্ক্যাফোল্ডিং, এই নামগুলো তো শুনেছো সবাই। এই এমকেও শিশুকে, জেডপিডি প্রবলেমের শিশুকে এমকেও যে সাহায্য করে সেটাকে আমরা স্ক্যাফোল্ডিং বলি। এই জায়গাটা একটা পালক হিসাবে কাজ করে শিক্ষকের এই সিদ্ধান্ত। 6 নম্বরটা দেখো, পিতামাতার মধ্যে চাপ, হতাশা এবং দ্বন্দ্বের কারণে শিশুদের মধ্যে নিম্নের কি ধরনের অসুবিধা আসতে পারে? পিতামাতার মধ্যে চাপ, হতাশা, দেখা গেল অন্তদ্বন্দ্ব রয়েছে, তার মধ্যে একটা পারিবারিক একটা সমস্যা রয়েছে, সেক্ষেত্রে শিশুদের মধ্যে কি সমস্যা বা কি অসুবিধা আসতে পারে? শিশুর বিকাশ অসম্পূর্ণ হতে পারে, অপসঙ্গতি দেখা যায়, চরিত্রের সমস্যা দেখা যায়, একগুঁয়েমি এবং প্রতিশোধ স্প্রিয়া হতে পারে। কোনটি দেখা যেতে পারে সবচেয়ে বেশি? 4খানা সমস্যায় হতে পারে, কিন্তু এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা আমাদের কোশ্চেনের দিক থেকে সবচেয়ে বেশি সুইটেবল, সেটা কোনটা? তাহলে পিতামাতার মধ্যে চাপ, হতাশা এবং দ্বন্দ্বের কারণে শিশুদের মধ্যে দেখা যেতে পারে অপসঙ্গতি। অপসঙ্গতি মানে কি? যে কোনো কিছু করার ক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্ট নেই শিশুর মধ্যে, দেখা গেল যে কোনো এক জায়গায় নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছে না, এবং কোনো সামাজিক যে কোনো ধরনের অনুষ্ঠানে বা যে কোনো ধরনের কার্যকলাপে সামাজিক, সেক্ষেত্রে সে কিন্তু মানিয়ে নিতে পারছে না, তার মধ্যে একটা অপসঙ্গতি ভাব দেখা যাচ্ছে, হীনমন্যতা দেখা যাচ্ছে। সবসময় ক্লাসের মধ্যে দেখা গেল যে শ্রেণীকক্ষে সবসময় একটা কর্নারে সে চুপচাপ বসে রয়েছে বা একটা বেঞ্চিতে চুপচাপ বসে রয়েছে, সে তার মধ্যে একটা অপসঙ্গতি কাজ করছে, সে হীনমন্যতায় ভুগছে, মানিয়ে নিতে পারছে না, পরিস্থিতিকে নিজের মতো করে আয়ত্ত করতে পারছে না, এটা হতে পারে। 7 নম্বর দেখো, মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য কি? মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য, মেন্টাল হেলথের মূল উদ্দেশ্যটা কি হতে পারে? মানসিক অসুস্থতার চিকিৎসা, মানসিক অসুস্থতার নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্যের সংরক্ষণ, উপরের সবকটি। কি হবে উত্তর? মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য কোনটি? মানসিক অসুস্থতার চিকিৎসা, মানসিক অসুস্থতার নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্যের সংরক্ষণ, নাকি উপরের সবকটি? দেখো উত্তর কি হবে, দেখো ভালো করে লক্ষ্য করে, যে মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানসিক অসুস্থ হলে চিকিৎসা করা, এটা মূল একটা জিনিস। আর একটা হচ্ছে মানসিক অসুস্থতা নিয়ন্ত্রণ, মানসিক অসুস্থ যাতে না হয় সেক্ষেত্রে আমি পারিপার্শ্বিক বা আভ্যন্তরীণ বিভিন্ন দিক থেকে আমি নিয়ন্ত্রণ করব। 2 নম্বর,
তিন নম্বরটা গেল স্বাস্থ্যের সংরক্ষণ, যে মানসিক স্বাস্থ্যটা আমার রয়েছে বা শিশুর রয়েছে সেটা কিভাবে সংরক্ষণ করা যায়, কোনো পরিস্থিতি কোনো ঘটনা যাতে তার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব না ফেলে তার সংরক্ষণ কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে তিনখানাই হবে, তিনখানায় যদি হয় তাহলে উপরের সবকটি উত্তর হবে। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা, নিয়ন্ত্রণ প্লাস সংরক্ষণ। দেখো আমাদের ফাউন্ডেশন ফর ডব্লিউবি টেট এক্সাম 2024 কে সামনে রেখে আমাদের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু ধরে ধরে ক্লাস করানো হবে এবং বিভিন্ন এক্সপার্ট টিচার যারা রয়েছে তারা কিন্তু ইংলিশ, ম্যাথ, সিডিপি, বেঙ্গলি, ইভিএস এর ক্ষেত্রে প্রতিটা প্রতিটা কোশ্চেন এবং তার বেসিক কনসেপ্ট কিন্তু দেওয়া হবে। ফাউন্ডেশন ব্যাচ 2024-এ শুরু হয়েছে 16 আগস্ট থেকে। ব্যাচ ডিউরেশন হচ্ছে 4 মাসের জন্য ব্যাচ রয়েছে এবং ব্যাচ ভ্যালিডিটি হচ্ছে 8 মাস। তাহলে আমাদের এক্সপার্ট টিচার দ্বারা আমাদের যে ডব্লিউবি টেট ফাউন্ডেশন টেটের জন্য শুরু হয়েছে সেখানে কিন্তু সবাই জয়েন করে যাবে। তার আগে আমাদের TWS একাডেমি অ্যাপ অবশ্যই ডাউনলোড করে রেজিস্টার করলে কিন্তু পেইড কোর্সের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। 8 নম্বর দেখো, একটি শ্রেণীকক্ষে সকলেই প্রথম সারিতে বসতে চায়। একটি শ্রেণীকক্ষে, এটা একটা সিম্পল প্রবলেম, প্রতিটা শ্রেণীকক্ষে সাধারণত হয়ে থাকে যে প্রথম সারিতে দেখা গেল বসতে চায় বা কোনো একটা নির্দিষ্ট বেঞ্চকে কেন্দ্র করে একটা গন্ডগোল লেগে থাকে যে সবাই বসতে চায় সেখানে। এই সমস্যার সমাধান করতে গেলে আপনি কিভাবে সমাধান করবেন, একজন টিচার হিসাবে, অ্যাজ এ টিচার হিসাবে আপনি কিভাবে এটা সমাধান করবেন? ছাত্রদের মানসিক দক্ষতার হার অনুসারে বসাবেন, বয়স এবং উচ্চতা অনুসারে বসাবেন, সামাজিক এবং আর্থিক অবস্থা অনুসারে বসাবেন, মেধার ভিত্তিতে বসাবেন। কি হবে উত্তর? উত্তর হবে দেখো বয়স এবং উচ্চতা অনুসারে, অবশ্যই বয়স এবং উচ্চতা অনুসারে বসাবেন, কোনো রকম পক্ষপাতিত্ব করবেন না। 9 নম্বর, শিশুর মনের সমস্ত বিকাশের পশ্চাতে যে দুটি উপাদান আছে সে দুটি উপাদান, অর্থাৎ সমস্ত বিকাশের পিছনে যে দুটি উপাদান দরকার, স্বাভাবিক পরিণতীয় শিক্ষা, ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষা, নিজেকে নিয়ন্ত্রণে রাখার শিক্ষা, ভবিষ্যতের শিক্ষা। শিশু মনের সমস্ত বিকাশের পশ্চাতে কোন দুটি উপাদান রয়েছে? উত্তর করার চেষ্টা করবে সবাই। শিশু মনের সমস্ত বিকাশের পশ্চাতে যে দুটি উপাদান রয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক পরিণতি ও শিক্ষা, অর্থাৎ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, তার ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে এবং তার পাশাপাশি সে শিক্ষা অর্জন করতে পারবে, তাহলে তার একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশ কিন্তু সম্ভব হবে। দেখা গেল যে কোনো প্রকার নিয়ন্ত্রণ চলে আসলো বিকাশের ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শিশুর স্বাভাবিক বিকাশ কিন্তু ব্যাহত হবে, পরিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে উঠবে না, এটা দেখা যায়। 10 নম্বর দেখো, ব্যক্তি তার জীবনকালের কোন স্তরে বিমূর্ত সাধারণ এবং আধ্যাত্মিক চিন্তা করতে পারে? বিমূর্ত বিমূর্ত সাধারণ এবং আধ্যাত্মিক চিন্তা করতে পারে কোন জীবনকালের কোন স্তরে? প্রাক শৈশবকাল, প্রাক যৌবনকাল, বয়সন্ধিকাল, গত শৈশবকাল। কোন স্তরে আধ্যাত্মিক চিন্তা বা বিমূর্ত চিন্তা বা যৌক্তিক চিন্তা, প্রতিফলিত চিন্তা করতে পারে কোন স্তরে, সেটা একটু বলো। উত্তর কি হবে? সবাই সঠিক উত্তর করবে, যেটা হচ্ছে বয়সন্ধিকাল। বয়সন্ধিকালে এই ধরনের ব্যক্তিদের মধ্যে একটা বিশ্লেষণী ক্ষমতা চলে আসে, অর্থাৎ যেহেতু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে এই জায়গাটা একটু বেশি হয়ে থাকে এবং সেক্ষেত্রে বিমূর্ত চিন্তা এবং আধ্যাত্মিক চিন্তা, এই ধরনের চিন্তা কিন্তু তারা পারদর্শী হয়ে ওঠে এবং এই ধরনের চিন্তা করে থাকে এবং অনেক বড় বড় সিদ্ধান্ত সেই সময় কিন্তু তারা নিয়ে থাকে। যদি প্রপার নিয়ন্ত্রণ না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে। 11 নম্বর দেখো, সমস্যার সমাধানের শিখন কি ধরনের শিখন? সমস্যার সমাধানের শিখন কি ধরনের শিখন? দক্ষতামূলক শিখন, প্রজ্ঞামূলক শিখন, অনুভূতিমূলক শিখন, সংজ্ঞাবহ শিখন। সমস্যার সমাধান কি ধরনের শিখন? উত্তর করবে সবাই।
মনে করো যে ক্লাসের মধ্যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য তোমাদেরকে ডাকা হলো। সেক্ষেত্রে তুমি আহ, সেই সমস্যার সমাধান করার জন্য তোমার বুদ্ধিকে কাজে লাগাতে হবে, বৌদ্ধিক স্তরকে কাজে লাগাতে হবে, তাই না? সেক্ষেত্রে এটা উত্তর হবে যে প্রজ্ঞামূলক শিখন, এটা কিন্তু আমাদের সমস্যা সমাধানের শিখনের মধ্যে পড়ছে। অর্থাৎ আমি প্রজ্ঞামূলক মানে হচ্ছে বৌদ্ধিক স্তরের শিখন, মানে অর্থাৎ বৌদ্ধিক স্তরকে কাজে লাগিয়ে আমি সমস্যার সমাধান করব। এটা হচ্ছে সমস্যা সমাধান প্রজ্ঞামূলক শিখনের সাথে যুক্ত। বৃদ্ধির সমাপ্তি কখন ঘটে? বৃদ্ধির সমাপ্তি কখন ঘটে? মনোযোগে, আগ্রহে, ধারণায়, পরিণমনে। মনোযোগে, আগ্রহে, ধারণায়, পরিণমনে কখন বৃদ্ধির সমাপ্তি ঘটে? আমরা জানি যে বিকাশ এবং বৃদ্ধি দুটো পরস্পর সম্পর্কযুক্ত, এবং বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়সে গিয়ে থেমে যায়, এবং বিকাশ নির্দিষ্ট বয়সে গিয়ে থামে না, একদম মৃত্যুর আগে পর্যন্ত চলে। ঠিক, কিন্তু এই বৃদ্ধির সমাপ্তি ঘটে কখন ঘটে? বৃদ্ধি কি হঠাৎই থেমে যায়, বা কোনো একটা নির্দিষ্ট কি বয়স রয়েছে যেখানে গিয়ে বৃদ্ধি থেমে যায়? কেমন ভাবে থামে, বা বৃদ্ধি হঠাৎ করে কেন বন্ধ হয়ে যায়, কিভাবে কেন বন্ধ হয়? সেক্ষেত্রে উত্তর দেখো ভালো করে লক্ষ্য করে, পরিণমনে। পরিণমনে বৃদ্ধির কিন্তু সমাপ্তি ঘটে। অর্থাৎ বৃদ্ধি হয়ে গেল, তারপরে তোমার মধ্যে যদি ম্যাচুরেশন আসে, সঠিকভাবে কার্যক্ষমতা চলে আসে, ম্যাচুরেশন, সেই ম্যাচুরেশন এসে গেলেই বৃদ্ধি কিন্তু সমাপ্তি ঘোষিত হয়, অর্থাৎ বৃদ্ধি আর হয় না। যে তোমার হাতের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, এর বৃদ্ধিগুলো হচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে যখন একটা পরিণমন ভাব চলে আসবে তখনই কিন্তু বৃদ্ধির সমাপ্তি ঘটে, কিন্তু বিকাশ চলতে থাকে। কোন স্তরের ছেলেমেয়েরা প্রথম দিকে, ভালো করে লক্ষ্য করো, প্রথম দিকে অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট থাকে বা হয়ে থাকে? কৈশোরকাল, বাল্যকাল, শৈশবকাল, প্রাপ্ত বয়স্ককালে কোন স্তরের ছেলেমেয়েরা প্রথম দিকে অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট হয়ে থাকে? কৈশোরকাল, বাল্যকাল, শৈশবকাল, প্রাপ্তবয়স্ককাল, কোনটি হবে উত্তর? কোন স্তরের ছেলেমেয়েরা প্রথম দিকে ইন্ট্রোভার্ট হয়ে থাকে? দেখো কৈশোরকাল। কৈশোরকালের ছেলেমেয়েরা প্রথম দিকে ইন্ট্রোভার্ট হয়ে থাকে, কারণ কি? এটা হচ্ছে বয়সন্ধিকাল, বয়সন্ধিকাল যা কৈশোরকালও তাই। এখন বলি যে কৈশোরকালে যে হঠাৎ যে পরিবর্তনগুলো আসে সামাজিক, দৈহিক এবং মানসিক দিক থেকে, সেই পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ পেতে, সেই পরিবর্তনগুলোর উৎস খুঁজে পেতে, সেই পরিবর্তনগুলোর পরিণতি খুঁজে পেতে এই কৈশোরকালের ছেলেমেয়েরা প্রথম দিকে একটা দ্বন্দ্বতায় ভোগে। অর্থাৎ সে তার আত্মবোধ, ভূমিকা, এগুলো নিয়ে একটু দ্বন্দ্ব থাকে তার মধ্যে। সেজন্য প্রথম দিকে নিজ চিন্তার ব্যস্ত বেশি থাকে, এই জন্য কৈশোরকালের প্রথম দিকের ছেলেমেয়েরা একটু ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী হয়ে থাকে, সমাজে কারোর সাথে ঠিকভাবে মেলামেশা বা এই ধরনের মিথস্ক্রিয়া করতে চায় না, কিন্তু এটা পরবর্তীকালে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাহলে কৈশোরকালে প্রথম দিকে ইন্ট্রোভার্ট থাকে কৈশোরকালের ছেলেমেয়েরা। তারপর দেখো কৈশোরের প্রথম পর্যায়ে ছেলেমেয়েরা খুব বেশি অসামাজিক মনে হয়, কারণ হঠাৎ দৈহিক পরিবর্তনের দ্বারা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয় এবং নিজেকে আড়াল রাখার চেষ্টা করে। 14 নম্বর দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন কোন বিজ্ঞানী? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, কোহলার। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন কে? যদি শিখনের থিওরিগুলো সম্পর্কে পড়া না থাকে তাহলে এই ধরনের উত্তর করা মুশকিল হবে। সেক্ষেত্রে আমি বলছি আমাদের যে কোশ্চেনগুলো সেগুলো প্রতিদিন দেখতে থাকো, তাহলে আমরা কিন্তু পরপর আস্তে আস্তে ধারণা দিতে থাকবো। এছাড়া আমাদের তো পেইড ক্লাস রয়েছে, সেখানে জয়েন হতে পারো। সেখানে জয়েন হলে এই ধারণাগুলো পরিপূর্ণ ক্লিয়ার হবে। এছাড়া আমাদের ইউটিউবে সমস্ত প্রশ্নের যে অ্যানালাইসিস গুলো করা হয় সেগুলো দেখলেও কিন্তু অনেক উপকার সবার হবে। এটা হচ্ছে কোহলার উত্তর হবে। কোহলার অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কোহলার। তিনি অন্তর্দৃষ্টিমূলক মানে শিখন মানে হঠাৎ করে কোনো সমস্যার সমাধান আমাদের মনের দরজায় এসে উপস্থিত হওয়া, এটাকে আমরা অন্তর্দৃষ্টি বলে থাকি। 15 নম্বর দেখো, অন্ধ শিশুদের পাঠ পদ্ধতি কি পদ্ধতি নামে পরিচিত? সঙ্গীত, শারীরবিজ্ঞান, এটা একটু বানান ভুল রয়েছে দেখবে, শারীরবিজ্ঞান, ব্রেইল পড়া ও লেখা, গণিত, কোনটি হবে উত্তর? 15 নম্বরটা উত্তর করো। অন্ধ শিশুদের পাঠ পদ্ধতি কি ধরনের পদ্ধতি? উত্তর হবে ব্রেইল পড়া ও লেখা। অন্ধ শিশুরা যেহেতু তারা পঠন পদ্ধতি ক্ষেত্রে চোখে সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তারা ব্রেইলের মাধ্যমে পড়ে বা লেখে। এবং ব্রেইলটা কি একটু জেনে নাও। ব্রেইল পদ্ধতি লুই ব্রেইল 1829 খ্রিস্টাব্দে এই পদ্ধতি প্রচলন করেছিলেন।
যে পুরো কার্ডবোর্ডে বা কাগজের ওপর 6টি বিন্দু দিয়ে লেখা হয়, ব্রেইল লেখার কলমকে আমরা বলবো স্টাইলাস। 6টি বিন্দু দিয়ে লেখা হয়, কাগজের কার্ডবোর্ডের উপর লেখা হয়। 1829 সালে এই পদ্ধতি প্রচলন করেছিলেন লুই ব্রেইল। তারপর দেখো সামাজিকীকরণের সূচনা কোথায় হয়, সবাই এটা উত্তর পারবে নিশ্চয়ই, উত্তর করবে সবাই যে সামাজিকীকরণের সূচনা কোথায় হয়। উত্তর করো সবাই যে সামাজিকীকরণের সূচনা কোথায় হয়। দেখো সামাজিকীকরণের সূচনা হয় পরিবারে। পরিবারের থেকেই কিন্তু প্রথমে সামাজিকীকরণের সূচনা হয়, তারপর আস্তে আস্তে বিভিন্ন সামাজিক পরিবেশের শিক্ষা মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে হয় কিন্তু পরিবারে। তফসিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 41 নং ধারা, 30 নং ধারা, 45 নং ধারা, 46 নং ধারা। ও তফসিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? উত্তর করবে সবাই। তফসিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে 46 নং ধারায়, যেখানে তফসিলি জাতি এবং উপজাতি 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সমস্ত ধরনের শিশুদের যাদের বয়স সীমা শিক্ষা গ্রহণের সীমার মধ্যে রয়েছে সেগুলো মানে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে। টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন কাকে বলা হয়? টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন কাকে বলা হয়? বিদ্যালয়, পরিবার, রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান কাকে বলা হয়? টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে পরিবারকে বলা হয় টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন, কারণ শিশু প্রথমে এখান থেকে সামাজিকীকরণ শুরু করে এবং সামাজিকীকরণের ফলে পরিবারের বড়দের সাথে এবং পরিবারের আদর্শ নিয়ে সে তার সামাজিক পরিবেশে প্রথম মিথস্ক্রিয়া করতে আসে এবং এখান থেকেই সে কিন্তু বৃহত্তর একটা বড় নাগরিক দায়িত্ব কর্তব্য সম্পন্ন নাগরিক হিসাবে কিন্তু সে পরিগণিত হতে থাকে বা পরিস্ফুটিত হতে থাকে। সেক্ষেত্রে আমরা বলবো টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন পরিবার। আরোহী চিন্তন সম্পর্কে কোনটি সঠিক? উদাহরণ থেকে সূত্র, সূত্র থেকে উদাহরণ, সূত্র থেকে সূত্র, উদাহরণ থেকে উদাহরণ। আরোহী চিন্তন সম্পর্কে কোনটি সঠিক? আমাদের অনেকবারই এটা পরীক্ষায় দেখা গেল যে অনেক সময় এটা গুলিয়ে যায় আরোহী এবং অবরোহী সম্পর্কে। এটা ভালো করে উত্তর করার চেষ্টা করবে। আরোহী চিন্তন সম্পর্কে কোনটি সঠিক? উত্তর কি হবে? দেখো উত্তর হবে উদাহরণ থেকে সূত্র হচ্ছে আরোহী চিন্তন। উদাহরণ আগে প্রথমে উদাহরণ দিতে হবে, তারপর সূত্রে আসা দরকার, যেটা যে মনে করো যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আমি আস্তে 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 একটা সাধারণ সূত্র গঠন করলাম, এটাকে বলা হয় আরোহী পদ্ধতি। আর অবরোহীটা ঠিক তার উল্টো, প্রথমে সূত্রটাকে জানিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে সেখান থেকে উদাহরণ বের করা যায়, এটা অবরোহী বলা হয়। এটাকে আমরা বলতে পারি অবরোহী আর এটাকে আরোহী, এটাই কিন্তু উত্তর। 20 নম্বর দেখো মনোসামাজিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক কে? মনোসামাজিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক পিয়াজে, ফ্রয়েড, কোহলবার্গ, এরিকসন। মনোসামাজিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক উদ্ভাবক হচ্ছেন এরিকসন, তিনি মনোসামাজিক বিকাশের কথা উল্লেখ করেছিলেন। তারপরে দেখো একটি ছেলে, আমি কে, সমাজে আমার ভূমিকা কি, এই ধরনের বিভ্রান্তির মুখোমুখি হয়। এরিকসনের তত্ত্বের এর বয়স সীমা কত? এরিকসন যে মনোসামাজিক বিকাশের তত্ত্বের উদ্ভাবক ছিলেন, সেই মনোসামাজিক বিকাশ তত্ত্বে একটা স্তর রয়েছে যেখানে একটা ছেলে তার ভূমিকা কি, সমাজে তার ভূমিকা কি, সে এই ধরনের বিভ্রান্তির মুখোমুখি হয়। এরিকসনের ওই তত্ত্বে তার বয়স সীমা কত? উত্তর কি হবে? দেখো উত্তর হবে 12 থেকে 18 বছর। 12 থেকে 18 বছর হচ্ছে এরিকসন তত্ত্বের বয়সসীমা, 12 থেকে 18 বছর। তারপরে দেখো মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম কে উল্লেখ করেছিলেন?
মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম কে উল্লেখ করেছেন? উইলিয়াম স্টার্ন, ক্যাটেল, বিনে, উপরে কেউ নয়। উত্তর কি হবে? মানসিক বয়স, মেন্টাল এজের কথা প্রথম কে বলেছিলেন? ভালো করে লক্ষ্য করো, মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম বলেছিলেন বিনেট। বিনেট যেহেতু তিনি পরীক্ষার বুদ্ধির পরীক্ষার কথা সর্বপ্রথম করেছিলেন বিনে, একটা একটা পদ্ধতির মাধ্যমে, একটা কাঠামোগত পদ্ধতির মাধ্যমে তিনি মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম উল্লেখ করেছিলেন। তারপর দেখো, জিন পিয়াজেটের থিওরিতে ভারসাম্যহীনতা কখন তৈরি হয়? জিন পিয়াজেটের থিওরিতে ভারসাম্যহীনতা কখন তৈরি হয়? জিন পিয়াজেটের যে প্রজ্ঞামূলক বিকাশ, যেখানে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি, সেখানে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। কখন তৈরি হয় সেটা? যখন স্কিমা দিয়ে উদ্দীপককে বুঝতে পারে না, যখন স্কিমা দিয়ে উদ্দীপককে বুঝতে পারে, যখন স্কিমা দিয়ে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে, যখন অভিযোজনের দরকার হয়, কি হবে? উত্তর হবে দেখো, যখন স্কিমা দিয়ে উদ্দীপককে বুঝতে পারে না, তার মানসিক জগতে বৌদ্ধিক স্তরে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। সেই ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যে ফিরে আসতে সে অ্যাডাপ্টেশনের সাহায্য নেয়, অভিযোজনের সাহায্য নেয়। এই অভিযোজনকে আবার দুভাগে ভাগ করা হয়, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। তারপর দেখো, শিক্ষার্থীদের ওপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে নিম্নোক্তভাবে নেতিবাচক প্রভাব ফেলে। কি ধরনের প্রভাব ফেলে? শিক্ষার্থীদের ওপর শিক্ষকের কঠোর আচরণ কি ধরনের প্রভাব ফেলবে? উত্তর হবে দেখো, শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় হয়। কারণ বিদ্যালয়ে শিক্ষার্থীরা যায়, তাদের পরিপূর্ণ একটা চাহিদা থাকে, শিক্ষার চাহিদা, তার সাথে সাথে তার মিথস্ক্রিয়া সমাজের সাথে মিশে তার পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের একটা চাহিদা থাকে। সেখানে যদি শিক্ষক কঠোর হন, তাহলে তার সুসংহত ব্যক্তিত্ব বিকাশে কিন্তু অন্তরায় দেখা যাবে। নিচের কোনটি শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না? ভালো করে লক্ষ্য করে রাখবে, অনেকে না কথাটা বাদ দিয়ে দেয়। যত অধিক সম্ভব সহপাঠক্রমে কার্যাবলীতে অংশগ্রহণ করা, দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে পারস্পরিক মিথস্ক্রিয়া, শ্রেণীকক্ষের অভ্যন্তর এবং বাইরে যত অধিক সম্ভব প্রশ্ন করা। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু মুখস্থ মানে মুখস্থ বিদ্যা, আমি বারবার যেটা বলি প্রথম দিন থেকে, যে আমাদের সিডিপিতে মুখস্থ বলে কিছু নেই, এটা কিন্তু ভুল হবে। তাই অপশন যেটা থাকবে যে মুখস্থ, এটা হবে না। যখন নেগেটিভ থাকলে মুখস্থ এটা বাদ যাবে, তাহলে উত্তর কিন্তু এটা হবে। উৎসাহিত করা হবে না, মুখস্থ করতে উৎসাহিত করা হবে না। ফ্রয়েডের মতে সুখ ভোগে নীতির দ্বারা পরিচালিত হয় কোনটি? ঈদ, অহম, অধিসত্তা, কোনটি নয়। ঈদ, ইগো, সুপার ইগো, কোনটি ফ্রয়েডের মতে, ফ্রয়েডের যে তত্ত্ব রয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের, সেখানে সুখ ভোগের নীতির দ্বারা পরিচালিত হয় কোনটি? উত্তর করবে সুখ ভোগের নীতির দ্বারা পরিচালিত হয়। উত্তর হবে ঈদ, আইডি, যেটাকে আমরা ফ্রয়েডের তত্ত্বে যৌন মানস বিকাশ বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট বলে থাকি। যে ফ্রয়েডের ব্যক্তিসত্তা সংগঠনে মনের তিনটি সংগঠনের কথা তিনি বলেছেন, ঈদ, অহম এবং অধিসত্তা। এই ঈদ, অহম, অধিসত্তার মধ্যে সুখভোগের নীতির দ্বারা পরিচালিত ঈদ এবং অহম হচ্ছে ঈদ এবং অধিসত্তার মধ্যে ব্যালেন্স করে চলে, অর্থাৎ বাস্তবে পরিবেশের সাথে, এবং অধিসত্তার সমালোচনা থেকে বাঁচার জন্য ঈদের কিছুটা সুখভোগের যে নীতিগুলো বাস্তবায়িত করতে দেয় না অহম। নিচের কোনটি সঠিক নয়? বুদ্ধি পরিমাপযোগ্য, বুদ্ধির ক্ষেত্রে জনগত পার্থক্য আছে, বুদ্ধির ক্ষেত্রে জাতিগত পার্থক্য নেই, বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, কোনটি? উত্তর কি হবে দেখো, উত্তর কি হবে সবাই করবে। বুদ্ধির ক্ষেত্রে যৌনগত পার্থক্য আছে, এটা সঠিক নয়। বুদ্ধি সম্পর্কে কোন ধারণাটি সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য? নতুন পরিস্থিতি অভিযোজনের ক্ষমতাই হলো বুদ্ধি, বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, বুদ্ধি হলো শিখন ক্ষমতা। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সুইটেবল, সবচেয়ে বেশি নতুন পরিস্থিতিতে অভিযোজনের ক্ষমতাই হচ্ছে বুদ্ধি, এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী তে আমরা আবার আলোচনা করব যে আমরা কিভাবে আরো
কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাব। আমি আবারও বলছি যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ ফর ডব্লিউবি টেটের জন্য 2024-এর জন্য শুরু হয়েছে 16 আগস্ট থেকে। তোমরা যদি এখানে জয়েন হতে চাও অবশ্যই একাডেমি অ্যাপ, টিডব্লিউএস একাডেমি অ্যাপ এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের ব্যাচে কিন্তু জয়েন হতে পারো। প্রতিদিন ক্লাস রয়েছে, ব্যাচে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে সবগুলো রয়েছে, এক্সপার্ট টিচার রয়েছে, একদম কনসেপ্ট দিয়ে দিয়ে বোঝানো হবে। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার সবার সাথে দেখা হচ্ছে।